নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন প্রখ্যাত অলৌকিক গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বিরচিত রহস্য গল্পটি। এই গল্পের মধ্যে দিয়ে এক অসাধারণ আতঙ্কের প্রেক্ষাপট নির্মাণ করেছেন লেখক। আসুন তাহলে শুনে নিই বিভূতিভূষণের কলমে লিখিত রহস্য গল্পটি। শুনতে থাকুন। আমার বন্ধুর মুখে শোনা এই গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর। বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেনি না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করবার আগ্রহ রয়েছে তার। সে কৌশলও নাকি জানা। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। অবশ্যই ভূতের গল্প হচ্ছিল বটেই, কিন্তু আমাদের মনের মধ্যে ভূতকে কেন্দ্র করে নানান রকমের অভিজ্ঞতাও কিন্তু সঞ্চারিত হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন। আশ্চর্য লাগলো সেই গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি। তার নিজের কথাতেই না হয় বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাবার পরে দিন 4-5-এর জন্য ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে আর মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিলেন। ওর বাড়ি ছিল বেলঘড়েতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত। ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেটও খেত। অশ্লীল কথাবার্তাও বলতো। লম্বা লম্বা কথা বলতো। চালবাজির কিন্তু অন্ত ছিল না। তার আমার সঙ্গে খুব বনতো। এই জন্য যে আমি নিজেও একজন দস্তর মতন চালবাজ ছেলে ছিলাম তখন। এখন সেসব কথা ভাবলে হাসি পায়। তারপর যা বলছিলাম আর কি। অনার্স পরীক্ষা শেষ হবার পরের দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনে গেল, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো। কারণ ওখানে ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠল সেই বিতর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায় রে, সেসব দিন! এই রোদ, এই মেঘ, তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধে বেলাতেই বেরিয়ে পড়লুম। এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে বাবা! ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতা মুখে। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন একটা রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়াই নানানভাবে নানান পরিকল্পনার মধ্যে দিয়ে এগোতে শুরু করলো। সেই মাতালকে কেন্দ্র করে আমরাও এগোচ্ছিলাম বইকি। কিন্তু যেতে যেতে সে এমন দুর্ভোগের মধ্যে পড়লাম, আর কি বলবো। হঠাৎ করে দেখলাম লোকটি গায়েব। আমার মনে হলো একটা রাস্তা এক টানা আমি হাঁটতে পারবো না, একটু বিশ্রাম দরকার। ডাইনে বাঁয়ে চাইতে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল। বাইরে থেকেই আমার মনে হয়েছিল হে বাগান বাড়িতে লোকজন কেউই থাকে না।
আছে হয়তো একটা আধটা উড়ে মালি, তাকে 2-4টি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে হয়তো। নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে, নিশ্চয়ই তার ঘাটও বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাত্রে পুকুরের বাঁধানো ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পর হয়তো কপালে জুটে যাবে, এই ভেবে আমিও সেদিকে অগ্রসর হলাম। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউই বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাঁকড়ের পথগুলোর ওপরে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের খেয়ে তার আগাছার জঙ্গলে ভর্তি পরিসর। আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এই বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময় এই বাগান বাড়ি তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকখানি ইটে পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরি সব মূর্তি, 2-1টার হাত ভাঙা, নাক ভাঙা। অনেক এমন অপসরি মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, আবার কোনোটার মুখ। ঝোপের আড়ালে আড়ালে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। একটু দূর গিয়ে বাঁদিকের চওড়া পথটা ধরলাম। পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে, তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম তা এখানে দেখতে পেলাম না। অনেক কালের পুরনো পুকুর, বাঁধা ঘাট একসময় ছিল, এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে। রানার দুপাশ বট অশ্বত্থের গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে। এ রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না। ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা তখন ছুটে গেল। তখন অনেক রাত। সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরি মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, সেটার দিকেই ঘুম ভেঙে আমার নজর পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল, আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর? কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ওই পুতুলটা কি একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে কোনো রকমে নিজেকে সামলে নিয়েছে। সমস্ত শরীর যেন অবশ ভারী মনে হলো। ঘুমের ঘোর ভালো কাটেও নি। রাস্তা দিয়ে হাঁটবার ইচ্ছেও নেই মোটে। আবার সেই বেঞ্চিখানাতেই গিয়ে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই আবার কখন ঘুমিয়ে পড়েছি সে হুঁশই নেই। ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে। পুতুলটা কি করতে যাচ্ছিল? আমার ঘুম ভেঙে উঠতে দেখি কি করতে করতে ও একেবারে সামলে গেল। অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমের অচেতন হয়ে পড়েছিলাম। আমার ঘুম ভাঙল যখন, তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে। ফুটফুট করছে জ্যোৎস্না। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে কিংবা আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এই বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন কিন্তু তা আর নেই। কোথায় যেন সব কিছু মিলিয়ে গিয়েছে। কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো
আমার মনে ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল এখন যেন নেই, কি একটা বদলে গিয়েছে, অথচ কি সেটা কিন্তু বুঝতে পারছি না। কি বদলে গেল কোথায়? হঠাৎ আমার চোখ পড়ল সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে যেন। আগে যা ছিল এখন তা আর নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটেও গেল। সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতন বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিকার ওপর বসানো সেই অপ্সরী পুতুলটা গেল কোথায়? বেদিকা দেখলাম খালি পড়ে আছে, পুতুলটাও নেই। প্রথমটা যেন বিশ্বাসই হলো না। সত্যি কি ওখানে অপ্সরী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো। আমি কি তাহলে ভুল দেখেছিলাম? তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই বোধহয় ভুল। কিন্তু এই অপ্সরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমার তো ওই জন্যই ঘুমটা ভাঙলো দেখলাম। এই বেদিকার ওপরেই সেই পুতুলটা ছিল। না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে? বেশ মনে আছে, প্রথম এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল। আমার দিকে পাশ ফেরানো ছিল। এও ভাবলাম আমার মনে আছে। এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে, নাকি এই দেশেই তৈরি হয়? এত সব একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি না হয়, তবে সে অপ্সরী মূর্তি বা যাবে কোথায়? এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল সেই মূর্তিটা? চোরে নিয়ে গেল? তাই যদি হয়, এতকালে বাগান অরক্ষিতভাবে পড়ে আছে। এতদিন কেউ চুরি করলে না, আর একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে। আজই কিনা চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে? না, তাও সম্ভব বলে মনে হলো না। কেন জানি না, আমার কেমন ভয় হলো। গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই। এ বাগানে আর শুয়ে থাকার দরকারও নেই। আস্তে আস্তে কলকাতা মুখো আমি হাঁটা দিলাম। যেমন এ কথা মনে আসা, অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি। এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল, সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। মনে কেমন একটা সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে আড়ালে আবডালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় একেবারে ঝকঝক করছিল। এখানে তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র। কিন্তু কই সেই অপ্সরী পুতুলগুলো? একটাও তো নেই। এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল? এই রাত্রিটার জন্যই কি চোরেরা ওঁত পেতে বসে থাকতো এখানে? আশ্চর্য! বোকার মতন চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম, ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে, সে হলো এই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাঁধা ঘাটের অপরটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর ডোল দিয়ে উঠল ভয়ে, বিস্ময়ে। বাগানের সব অপ্সরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে।
এপার ওপার যাচ্ছে, কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে। এইখানে আমাদের মধ্যে বন্ধুকে কে প্রশ্ন করলে, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা। সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে, মাঝে মাঝে যেন দেখি। বিশ্বাস করা না করা তা অবশ্যই আপনাদের ইচ্ছে, আমি কাউকে বলিও নে বিশ্বাস করতে। আমি বললাম, সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘড়েতে? বাহ, আমি ওসব ছুতাম না তখন, এখনো তাই। বিশ্বাস করুন, এই কথাটা সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। আমরা বললাম, তারপর? বন্ধু বলতে আরম্ভ করলেন আবার। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি? বেশ মনে আছে, পশ্চিমের দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল। চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথায় ঠিক আড়ালে। সে ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত, অবিশ্বাস্যকর, অস্বাভাবিক এক দৃশ্য। সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতন জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল যেন। নিজের ওপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে ছুট। একেবারে সোজা দৌড়ে গিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি, তখন আমার মনে হলো, অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যি কিনা, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে এক যোগে হেসে উঠল। হাসির একটি ঢেউ যেন আমার কানে এসে পৌঁছল। পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে এসে পড়লাম। এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি, সেখানে আর আমি গিয়েছিলাম কিনা, তাই তো? পরদিনই গিয়েছিলাম, একা নয়, 3টি বন্ধু সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা সেই বাগান বাড়ি ওইভাবেই দাঁড়িয়ে, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপ্সরী পুতুল এদিকে ওদিকে বনে জঙ্গলের আড়ালে পাথরের দেবীর ওপরে দাঁড় করানো। কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে। ঘাটের ওপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিচুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার 2খানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এই বিচুটি লতা গজিয়ে উঠেছিল এমনই মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই, ভালো করে পরীক্ষা করে দেখা গেল। অথচ আমি হলপ করে বলতে পারি, এই পুতুলটাও কাল জলে নেমেছিল। অন্তত এ বেদিকা আমি কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিছুটি লতাটা এমন থাকে কি করে? এই জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি তো গাছটা গজায়নি। ওদের যুক্তি অকাট্য। কি উত্তর দেব ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে, নিজের ওপর ভরসা পাচ্ছি না, তখন তাদেরকে কি জবাব দিই? আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বিরচিত রহস্য গল্পটি। আশা করি আজকের এই কাহিনী আপনাদের মনোগ্রাহী হয়েছে। আগামীতে এমন কাহিনী আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি,
তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসবো এমন আরও অনেক ভয়ঙ্কর গল্পের সম্ভার নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস, কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী। নমস্কার।